আজকে গ্যাসের আচরণের তৃতীয় অংশ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানতে হবে গ্যাসের ধর্ম ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, ক্লসিয়াস প্রমুখ বিজ্ঞানীগণ গ্যাসের কয়েকটি ধর্মের কথা বলেন এবং গ্যাসের গতীয় তত্ত্বের অবতারণা করেন। তাহলে প্রশ্ন হলো, গ্যাসের গতীয় তত্ত্বের মূল বিষয়গুলো কি কি বা মূল স্বীকার্যগুলো কি কি? অনেকগুলি পয়েন্ট আছে, লক্ষ্য করো। 1 নম্বর পয়েন্ট, প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেগুলোকে বলা হয় গ্যাসের অণু বলা হয়। 2 নম্বর, গ্যাস অণুর আকার গোলাকার এবং কঠিন। 3 নম্বর, গ্যাস অণুগুলো বিন্দুভর এবং সমগ্র পাত্রের মোট আয়তনের সাপেক্ষে গ্যাস অণুর ভর নগণ্য এবং আয়তন নগণ্য। গতি, গ্যাস অণুগুলি অনবরত এদিক ওদিক সরল রেখায় চতুর্দিকে বিচরণ করে এবং একটি পাত্রে যতগুলো গ্যাস অণু থাকবে প্রতিটার গতিবেগ কিন্তু এক নয়, এদের গতিবেগ বিভিন্ন রকম হতে পারে। চাপ, গ্যাস অণুগুলি এদিক ওদিক মুভমেন্ট করতে করতে পাত্রের দেয়ালে ধাক্কা সংগঠিত করে। প্রতি একক ক্ষেত্রফলে যে ধাক্কা দেয় তাকে গ্যাসের চাপ বলে। 6 নম্বর, সংঘর্ষের প্রকৃতি, গ্যাস অণুগুলি পরস্পর নিজেদের মধ্যে ধাক্কা সংগঠিত করলেও বা দেয়ালের মধ্যে ধাক্কা দিলেও এদের সংঘর্ষের কারণে কোনো শক্তির হ্রাস হয় না, অর্থাৎ এই সংঘর্ষ হল স্থিতিস্থাপক সংঘর্ষ। 7 নম্বর, গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ করে না। এগুলি হল গ্যাসের গতীয় তত্ত্বের প্রধান স্বীকার্য বিষয়। এরপর জানতে হবে গ্যাসের ব্যাপন কাকে বলে। ব্যাপন মানে মনে রাখবে দুটো গ্যাস এ এবং বি গ্যাস, দুটো গ্যাসকে পাশাপাশি রেখে দিলে এ গ্যাস বি গ্যাসের সঙ্গে, বি গ্যাস এ গ্যাসের সঙ্গে, অর্থাৎ গ্যাস দুটি একে অপরের সঙ্গে মিশে যায়। শুধু মিশে যায় না, সমসত্ত্বভাবে মিশে যায়। এটাই হচ্ছে গ্যাসের ব্যাপন। তাহলে গ্যাসের ব্যাপন কাকে বলে? পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এই রকম দুই বা ততোধিক গ্যাসকে যদি পরস্পরের সামনে রেখে দেয়া যায়, একটি গ্যাস অন্য গ্যাস অণুর সঙ্গে সমসত্ত্বভাবে স্বতঃস্ফূর্তভাবে মিশে যায়। এই গ্যাসের এই মিশে যাওয়ার প্রবণতাকে গ্যাসের ব্যাপন বলে। গ্যাসের ব্যাপনের উদাহরণ কি? একটি খালি রুমে যদি ধূপ জ্বালিয়ে রেখে দাও, কিছুক্ষণ দেখবে ধূপের গন্ধটা গোটা ঘরের মধ্যেই ছড়িয়ে পড়ে। অর্থাৎ ধূপ থেকে যে গ্যাসটা নির্গত হচ্ছে ওই রুমে যে বায়ু ছিল ওই বায়ুর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে গেছে। এটাই হলো গ্যাসের ব্যাপনের উদাহরণ। আরেকটি প্রশ্ন লক্ষ্য করো, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন? অনেকগুলি কারণ আছে। দুটি প্রধান কারণ হলো এইরকম। 1 নম্বর, আদর্শ গ্যাসগুলি বিন্দুভর, অর্থাৎ এর সেরকম কোনো আকার আয়তন নেই, সমগ্র পাত্রের সাপেক্ষে এদের আকার নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসগুলোর একটা নিজস্ব আয়তন আছে, সমগ্র পাত্রের সাপেক্ষে এদের আয়তনকে অস্বীকার করা যায় না। এটাই হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ, গ্যাসের গতীয় তত্ত্বে বলা আছে আদর্শ গ্যাস পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে না, কিন্তু বাস্তব গ্যাসগুলি পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। এই দুটি প্রধান কারণের জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। আদর্শ গ্যাসের সমস্ত ব্যাপারগুলো বিষয়গুলো বলা হলো। এবার গাণিতিক সমস্যা নিয়ে বুঝতে হবে। গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় খুব আসে, সেগুলো লক্ষ্য করো। গাণিতিক সমস্যা জানার আগে সূত্রগুলোকে আরও একবার চেনে নাও।
1 চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্রটি হল P1V1/T1 P2V2/T2। P1 গ্যাসের প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, T1 প্রাথমিক উষ্ণতা। P2 অন্তিম চাপ, V2 অন্তিম আয়তন, T2 অন্তিম উষ্ণতা। যদি চার্লসের সূত্র বলা হয় এখান থেকে টি গুলো বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়ালো? P1V1 P2V2। সরি, চার্লসের সূত্র বললে চাপটা স্থির, পি গুলোকে বাদ দেবে, এই P1 এই P2 বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়ালো? V1/T1 V2/T2। যদি বয়েলের সূত্রে বলা হয় টেম্পারেচারগুলো স্থির, বয়েলের সূত্রে টি গুলো বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়ালো? P1V1 P2V2। অর্থাৎ এটা করলেই সবগুলো হয়ে যাবে। 2 সূত্রটা চার্লস বয়েল অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র হলো PV = nRT। P গ্যাসের চাপ, V গ্যাসের আয়তন, Nটা মোল সংখ্যা, Rটা গ্যাস ধ্রুবক, Tটা পরম উষ্ণতা। N সমান কি? মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক গুরুত্ব। ডব্লুটা গ্যাসের ভর আর এমটা আণবিক গুরুত্ব। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, মনে রাখবে। 3 PV = nRT। এনের জায়গা আগের পাতাতেই পেয়েছি, W/M বসিয়ে দিলাম। এখান থেকে রিঅ্যারেঞ্জ করো, এমটা বার করবো। M সমান WRT উপরে, নিচে পিভিটা চলে আসবে, তাহলে M সমান WRT/PV। এই সমীকরণ থেকে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়। এখান থেকে আবার গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়। এই যে দেখো, এটাকে আর একবার লিখেছি, কি করেছি? W/Vটাকে আলাদা করে দিয়েছি। এটা মানে কি? গ্যাসের ভর বাই আয়তন। গ্যাসের ভর বাই আয়তনকে কি বলে? ঘনত্ব বলে। ঘনত্বকে ডি লিখেছি, তাহলে এর বদলে ডি লিখলাম। ডি সমান কি হলো? উপরে PM/RT। এটা মুখস্থ রাখবে। গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে গেলে এই ইকুয়েশনটি কাজে লাগে। টি ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে যা হবে, পরম স্কেলে মানটা কত হবে? T+273, অর্থাৎ তার সঙ্গে 273 যোগ করলে সেটাই পরম স্কেলে মান দাঁড়াবে। গ্যাস ইকুয়েশনে সমস্ত অঙ্ক পরম স্কেলে করতে হবে। বিভিন্ন এককে আর এর মান মুখস্থ করবে। সিজিএস পদ্ধতিতে আর এর মান 8.314 × 10⁷ আর পার ডিগ্রি অ্যাবসলিউট পার মোল। এসআই পদ্ধতিতে আর এর মান 8.314 জুল পার ডিগ্রি অ্যাবসলিউট পার মোল। লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি অ্যাবসলিউট পার মোল। ক্যালোরিতে 1.987 ক্যালোরি পার ডিগ্রি অ্যাবসলিউট পার মোল। তোমাদের অঙ্ক করার সময় এটাই বেশি মেনলি মনে রাখবে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি অ্যাবসলিউট পার মোল। 6 1 অ্যাটমসফিয়ার = 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 1 ATM বলে, অথবা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপকে 1 ATM বলে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। 28 সেন্টিমিটার সমান কত ATM? P = 28 সেন্টিমিটার। যত সেন্টিমিটার বলবে সেটাকে উপরে রাখো আর নিচে 76 দিয়ে ডিভাইড করো, করলে যা হবে সেই মানটাই হচ্ছে তত ATM। এবার কিছু গাণিতিক প্রশ্ন দিচ্ছি, সেগুলো দেখো। 76 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি হলে তাপমাত্রা অপরিবর্তিত রেখে গ্যাসের চাপ 38 সেন্টিমিটার করলে আয়তন কত হবে? টেম্পারেচার অপরিবর্তিত, তার মানে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলতে পারি? P1V1 = P2V2 হয়ে গেল। এবার যা দেওয়া আছে বলে দাও। 76 সেন্টিমিটার চাপ, তার মানে P1 = 76 সেন্টিমিটার। কোনো গ্যাসের আয়তন 500 সিসি, মানে V1 = 500 সিসি। গ্যাসের চাপ কত বলেছে? 38 সেন্টিমিটার করলে, তার মানে P2 = 38 সেন্টিমিটার। আয়তন কত হবে? V2-র মানটা বার করতে হবে। দেখো ইউনিটগুলো দেখে না, সেন্টিমিটার সেন্টিমিটার, ঠিকই আছে।
একই আছে। সিসি, তাহলে এখানে যে উত্তরটা আসবে তার ইউনিট হবে সিসি। অঙ্কে ইকুয়েশানে ফেলার আগে ইউনিটগুলো চেক করে নেবে। এবার এই মানগুলো বসিয়ে দাও। 76 ইন্টু 500, 76 ইন্টু 500 ইজ ইকুয়াল টু, এদিকটা P2 কত, 38 ইন্টু V2, তাহলে V2-র মান কত হবে, V2 সমান 76 ইন্টু 500/38 হয়ে গেল। এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে মোটামুটি হয় 1000 সিসি, তাহলে অঙ্কটি হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করো। 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। যেগুলো দিয়ে দিয়েছে লিখে নাও। 57 সেন্টিমিটার চাপে, তাহলে পি সমান 757 সেন্টিমিটার। 27 ডিগ্রি সেন্টিগ্রেড, টি সমান 27 প্লাস 273, এটা কত হবে 300। 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ডব্লু সমান 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আয়তন নির্ণয় করো, ভিটা বার করতে হবে। তাহলে ইকুয়েশন কি, ডব্লু দিয়ে যেটা আছে সেই ইকুয়েশনটা হবে পিভি সমান এনআরটি। পিভি সমান এনের জায়গায় কি লিখব, W/M RT। আমাকে কি বার করতে হবে, আয়তন। তাহলে ভি সমান W/RT/, এখানে কি হবে নিচে MP। তাহলে এমটা বার করে নিতে হবে। এম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এম মানে CO2, এম আণবিক গুরুত্ব কার্বনের 12 আর অক্সিজেনের কত 32, যোগ করলে কত হয় 44, মানগুলো সব বসিয়ে দাও। তাহলে ভি সমান, ডব্লুর মানটা দেখো 2.2, ডব্লুর মান, তাহলে উপরে হলো 2.2। আর এর মান, আর এর মানটা বসাতে গেলে পিটাকে কি অ্যাটমসফিয়ারে নিয়ে যাও। তাহলে পি 76 সেন্টিমিটার মানে কি বলেছি, 56/57/76 এত ATM হয়ে গেল। তাহলে পি এর জায়গায় কত লিখবে, আর এর জায়গা, আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে বসিয়ে দিচ্ছি 0.082। টি এর মান কত হলো 300 হলো, বসিয়ে দাও টি এর মান 300। এমটা কত হয়েছে 44, এম এর মান 44। পি এর মান কত হয়েছে 57/76, 57 ইন্টু 76। এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে যা হবে উত্তরটা হবে তত লিটার। লিটারে কেন হলো না, আমরা এখানে আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি, সেই জন্য এটা লিটারে হবে। পরের অঙ্কটা লক্ষ্য করো। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কিছু পরিমাণ বায়ুর আয়তন 1000 সিসি। কত উষ্ণতায় এবং 750 মিলিমিটার চাপে ওই বায়ুর আয়তন 1400 সিসি হবে। যা দিয়ে দিয়েছে লিখে নাও। 20 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 সমান 20 প্লাস 273, তাহলে 293 হল। 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে P1 সমান 760 মিলিমিটার হয়েছে। কিছু পরিমাণ বায়ুর আয়তন 100 সিসি হয়, V1 সমান 1000 সিসি হয়। কত উষ্ণতায়, মানে T2টা বার করতে হবে। 750 মিলিমিটার চাপে P2 সমান 750 মিলিমিটার। ওই বায়ুর আয়তন 1400, তাহলে V2 সমান 1400 সিসি হয়ে গেল। ইউনিটগুলো এক আছে কিনা দেখো। P1 760 মিলিমিটার, P2 750 মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার এক আছে। V1 সিসি, এও সিসি, অসুবিধে নেই, ফর্মুলা লিখে দাও। P1 V1/T1 সমান P2 V2/T2। মানগুলো বসিয়ে দাও। P1 এর মান কত হয়েছে 760, V1 এর মান কত 1000, T1 এর মান কত 293,
ইজুকাল টু পি টুর মান কত 750, ভি টুর মান 1400, আর এখানে টি টু, এখান থেকে ক্যালকুলেশন করে টি টুর মানটা বার করতে হবে। নেক্সট অঙ্ক লক্ষ্য করো, এনটিপিতে 5 লিটার আয়তনের পাত্রে 2 গ্রাম এ গ্যাস রাখা আছে, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয়ের ফর্মুলা আছে, এম সমান ডব্লিউআরটি বাই পিভি। বসিয়ে দেওয়া মানগুলো, 2 গ্রাম গ্যাস এ, তাহলে ডব্লিউর জায়গায় 2 গ্রাম, আর এর মানটা আমি কি বলেছি, বেশিরভাগই লিটার অ্যাটমসফিয়ার বসাবে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার। টেম্পারেচার এনটিপি, এনটিপি মানে টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 অ্যাবসোলিউট। তাহলে কি করবে, টি এর জায়গায় 273 বসিয়ে দাও, বাই পি, পি মানে এনটিপিতে কত, পি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, 1 এটিএম কে এনটিপি বলে। 1 এটিএম এ বসাতে হবে, কারণ 8টা আমি লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি, সেই জন্য পি এর জায়গা 1। ভিটা কি, ভিটাকে লিটারে বসাতে হবে, 5 লিটার আয়তনে, কারণ লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি আর এর মান, সেই জন্য ভিটা 5 লিটার, তাহলে ভি এর জায়গা 5। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে মোটামুটি 8.95 হয়, সেটাই হচ্ছে গ্যাসটার আণবিক গুরুত্ব। আরেকটি অঙ্ক লক্ষ্য করো, 152 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পাত্রে রাখা অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। গ্যাসের ঘনত্বের ফর্মুলা ডি সমান পিএম বাই আরটি। বসিয়ে দাও ডি, পি এর মান 152 সেন্টিমিটার চাপে, 152কে এটিএম এ নিয়ে নাও, 76 সেন্টিমিটার দিয়ে ভাগ করে নাও, তাহলে পি সমান 152/76, তাহলে বসিয়ে দাও ডি সমান, পি এর জায়গায় 152/76। এম, অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত, নাইট্রোজেনটা 14 আর 3টে হাইড্রোজেনের 3, তাহলে কত হলো 17, তাহলে উপরে 17 হয়ে গেল। লিটার অ্যাটমসফিয়ারে এককে বসিয়ে দাও, আর এর মানটা 0.082। টেম্পারেচার কত 27 মানে কত, 273 প্লাস 27 সমান 300 হয়ে যাচ্ছে, তাহলে টি এর জায়গা 300 বসিয়ে দাও, 300 বসিয়ে দাও, এখানটা 300 বসিয়ে দাও। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হলো উত্তর। অঙ্কগুলো বোঝার আগে ভিডিও থেকে অঙ্কটা আগে টুকে নেবে, খাতায় টুকে নিয়ে তারপর কিভাবে সলভ করছি সেটা দেখো, দেখে বাড়িতে কিন্তু প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবেই করবে। অঙ্ক দেখলে হয় না, নিজে নিজে প্র্যাকটিস করতে হয়, তবেই শিখতে পারবে। আজকে এখানেই শেষ করব।